বন্ধুরা, আপনারা যদি অ্যানিমে ফ্যান হয়ে থাকেন তাহলে আপনারা গোকুর নাম তো জেনেই থাকবেন, কিন্তু আপনারা যদি কখনোই অ্যানিমে নাও দেখে থাকেন কিন্তু এরপরও আপনারা কখনো না কখনো গোকুর নাম তো শুনেই থাকবেন। কারণ গোকু অ্যানিমে ওয়ার্ল্ডের এমন একটি ক্যারেক্টার যে নিজের পাওয়ারের সাহায্যে প্ল্যানেটের সাথে সাথে পুরো ইউনিভার্সকেই ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে এখনের সময়ে মার্ভেলের লোকি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছে যে অতি সহজেই অনেকগুলো ইউনিভার্সকেই ধ্বংস করে দিতেও পারে। যেহেতু গোকু এবং লোকি দুজনেই ইউনিভার্সকে ধ্বংস করার পাওয়ার এবং এবিলিটি রাখে, তাই আজকের এই ভিডিওর মধ্যে এই দুটো গডেরই আজকে কম্পারিজন করব এবং জানার চেষ্টা করব এই দুটো ক্যারেক্টারের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক অ্যানিমেতে রাজ করা গোকুর সম্বন্ধে। গোকু ড্রাগন বল অ্যানিমে ইউনিভার্সের সব থেকে শক্তিশালী সুপারহিরো ক্যারেক্টারদের মধ্যে একজন, যে সবসময় নিজের শক্তির সাহায্যে পৃথিবী এবং পুরো প্ল্যানেটকে প্রোটেক্ট করে থাকে। এবং ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে গোকু অনেকবারই নিজের প্ল্যানেট এবং ইউনিভার্সকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছিল। এমনকি গোকু অনেক পাওয়ারফুল ভিলেনকেও সে হারিয়ে দিয়েছিল, যার মধ্যে ফ্রিজার মতো পাওয়ারফুল ক্যারেক্টারও রয়েছে। গোকু হলো একটি সাইয়ান যে ভেজিটা নামক অন্য একটি প্ল্যানেট থেকে বিলংস করত। গোকুর স্পেশালিটি হলো এই যে গোকু প্রত্যেকবারই নিজের পাওয়ার এবং এবিলিটিকে ওভার পাওয়ার করে সে আগের সবসময় লিমিটগুলোকে একেবারেই ব্রেক করে দেয়। এর ফলে গোকু নিজেকে আগের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে নেয়। এমনকি ড্রাগন বল সিরিজের মধ্যে এটিকে আমরা অনেকবারই দেখেছি। এসব ছাড়াও গোকুর কাছে অনেক ধরনের ট্রান্সফরমেশন ফর্মও রয়েছে, যেগুলোতে ট্রান্সফর্ম হয়ে গিয়ে গোকু আগের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। এবং গোকুর সব থেকে পাওয়ারফুল ফর্ম হলো আল্ট্রা ইনস্ট্যান্ট। এই ফর্মে পরিবর্তন হয়ে যাওয়ার পর গোকু এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যে নিজের বডিকে মুভ না করেই অতি সহজে যে কোনো ক্যারেক্টারকে হারিয়ে দিতে পারবে। এই ফর্মে এসে যাওয়ার পর গোকু জিরেনের উপরেও ভারী পড়ছিল। আল্ট্রা ইনস্ট্যান্ট ফর্মে গোকুর অ্যাটাক, তার স্পিড, এজিলিটি, এই সমস্ত এবিলিটি গুলো গোকুর লাইটের থেকেও বেশি স্পিডে হয়ে যায়। অর্থাৎ গোকু এই ফর্মে আলোর থেকে অনেকটা বেশি স্পিডে অ্যাটাক করতে পারবে। এবং এই অ্যাটাক গুলো এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যেটির প্রভাবে বড় থেকে বড় প্ল্যানেটও অতি সহজেই ধ্বংস হয়ে যেতে পারবে। ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে গোকুর সব থেকে পাওয়ারফুল একটি অ্যাটাক হলো একটি পাওয়ারফুল ব্লাস্ট, যার নাম হলো কামেহামেহা, যেটিকে দেখতে অনেকটাই লেজার বিমের মতো। কিন্তু এই অ্যাটাক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যেটিকে ব্যবহার করে গোকু নিজের এনিমিদেরকে অতি সহজেই হারিয়ে দিতেও পারে। এমনকি ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে আমরা অনেকবারই দেখেছি যে যখন গোকু কারোর সাথে লড়াই করে তখন গোকু এই এবিলিটিকে অনেকটাই বেশি পরিমাণে নিজের লড়াইয়ে ব্যবহার করে এবং এই অ্যাটাকের প্রভাবে খুবই কম চান্স থাকে যে তার অপোনেন্ট এই অ্যাটাক থেকে বাঁচতে পারবে। কিন্তু কোনোভাবে যদি গোকুর অপোনেন্ট এই অ্যাটাক থেকেও বেঁচে যায় তখন গোকু নিজের সব থেকে দ্বিতীয় শক্তিশালী পাওয়ারফুল অ্যাটাককে ব্যবহার করে, যার নাম হলো স্পিরিট বোম। গোকুর এই বোম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে অ্যাটাকটিকে গোকুও তখন ব্যবহার করে যখন গোকুর কাছে আর কোনো রাস্তা থাকে না। আসলে স্পিরিট বোমকে ব্যবহার করার সময় গোকু নিজের প্ল্যানেটের মানুষ এবং আশেপাশে থাকা সমস্ত জিনিস থেকে এনার্জি নিয়ে গোকু এক ধরনের বোমকে ক্রিয়েট করে, যাকে আমরা স্পিরিট বোম বলি। গোকুর এই পাওয়ারফুল অ্যাটাকের অনুমান আপনারা এখান থেকেই বুঝতে পারবেন যে ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে গোকুর এই এবিলিটিকে দেখে জিরেন পর্যন্ত অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। এই সমস্ত পাওয়ারফুল অ্যাটাক ছাড়াও গোকুর কাছে ট্রান্সফরমেশনেরও এবিলিটি রয়েছে, যেটির সাহায্যে গোকু যে কোনো জায়গায় 1 সেকেন্ডের মধ্যেই টেলিপোর্ট হয়ে যেতে পারে। এবং এই এবিলিটিকে গোকু নিজের লড়াইয়ের সময় তার এনিমির অ্যাটাক থেকে বাঁচার জন্য এবং এনিমিকে অ্যাটাক করার জন্য ব্যবহার করে থাকে। এবার আসা যাক গোকুর ফিজিক্যাল এবিলিটির কাছে। গোকুর বডিতে থাকা সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি আনলিমিটেড হয়ে থাকে। অর্থাৎ ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে গোকুর ফিজিক্যাল স্ট্রেংথের লিমিটকে এখনো পর্যন্ত দেখানো হয়নি, সেটি স্ট্রেংথ হোক, ডিউরেবিলিটি হোক বা অন্য কিছু। গোকু যখনই নিজের হাড়ের মুখে চলে আসে তখনই সে নতুন একটি ফর্মকে অ্যাচিভ করে নেয় এবং ওই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই কারণে গোকু এতটা বেশি পরিমাণে শক্তিশালী। এবার আসা যাক মাল্টিভার্সের মধ্যে রাজ করা লোকির কাছে। এখনের সময় লোকি মাল্টিভার্স এবং টাইম লাইনের সম্বন্ধে এতটাই বেশি পরিমাণে নলেজ গেইন করে নিয়েছে যেটিকে দেখে হিউই রিম্যান্সও নিজের পদকে ছেড়ে দিতে চেয়েছিল। এই লোকির কাছে নর্মাল লোকির মতোই সমস্ত ধরনের ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। এর সাথে এই লোকি টাইম এবং ট্রাভেলের মধ্যে যে কোনো জায়গাতেই অতি সহজেই ট্রাভেল করতেও পারে এবং টাইম এবং স্পেসে ট্রাভেল করার জন্য লোকির কোনো ধরনের মেশিনের দরকার হয় না। লোকি যে কোনো জায়গাতেই টাইমের মধ্যে টেলিপোর্ট হয়ে যেতে পারে এবং এর সাথে লোকি নিজের অনুসারে টাইমকে কন্ট্রোল করতেও পারে। এমনকি আমরা লোকি সিজন 2 তে দেখতে পেয়েছিলাম লোকি কিভাবে সময়কে বন্ধ করে দিয়ে সিলভিয়া
এবং বাকি জিনিসকে একেবারে স্টপ করে দিয়েছিল এবং লোকি নিজের এই পাওয়ারের সাহায্যে ক্যাংকে পর্যন্ত সারপ্রাইজ করে দিয়েছিল, কারণ লোকি শুধুমাত্র নিজের হাতের সাহায্যেই টাইম লাইনকে কন্ট্রোল করছিল কোনো ধরনের ডিভাইসকে ব্যবহার না করেই। কিন্তু ক্যাং টাইমকে কন্ট্রোল করার জন্য এক ধরনের ব্রেসলেটকে ব্যবহার করে থাকতো। এসব ছাড়াও যেখানে অন্য কোনো ক্যারেক্টার প্রপার স্যুটের সাহায্যেও টাইম রুমের রেডিয়েশনকে সহ্য করতে পারছিল না, কিন্তু লোকি কোনো ধরনের স্যুটকে ব্যবহার না করেই ওই রেডিয়েশনকে সহ্য করে নিয়েছিল। এমনকি এই রেডিয়েশন এতটাই বেশি ছিল যে যেটিকে ক্যাং এর ভেরিয়েন্টও পার করতে পারেনি। লোকি ওই রেডিয়েশনকে সহ্য করার সাথে সাথে সে নিজের পাওয়ারকে ব্যবহার করে ওই টাইম লাইন লুপকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং টাইম লুপকে ছাড়া যেই সমস্ত ইউনিভার্স এবং প্ল্যানেট গুলো ধ্বংস হয়ে যাচ্ছিল সেগুলোকেও লোকি নিজের পাওয়ারের সাহায্যে একেবারে বাঁচিয়ে নিয়েছিল। এই জন্য এখনের সময় লোকি যে কোনো ইউনিভার্সকে অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। লোকি কোনো ধরনের ইউনিভার্সকে ধ্বংস করার জন্য তাকে শুধুমাত্র ওই ইউনিভার্সকে পাওয়ার দেওয়া বন্ধ করতে হবে, যার ফলে ওই টাইম লাইন একেবারেই ধ্বংস হয়ে যাবে। এমসিইউর মধ্যে লোকি 4th ডাইমেনশনের বাইরে এক্সিস্ট করে। এখানে 4th ডাইমেনশনের মানে হলো টাইম। এমনকি আমরা দেখেছিলাম লোকির উপরে সময়ের কোনো ধরনের প্রভাব পড়ে না, কিন্তু লোকি চাইলে নিজের ইচ্ছা অনুসারে টাইমকে একেবারেই কন্ট্রোল করতে পারে এবং এই পাওয়ারের সাহায্যে লোকি যে কোনো ইউনিভার্সের মধ্যে এফেক্ট ফেলাতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হলো এই যে লোকি কি এই পাওয়ারের সাহায্যে গোকুকে হারিয়ে দিতে পারবে? বন্ধুরা, গোকু নিজের ইউনিভার্সের যতই বেশি পরিমাণে শক্তিশালী ক্যারেক্টার হোক না কেন, সে সবসময় 3rd ডাইমেনশন রিয়েলিটির মধ্যে এক্সিস্ট করে। হ্যাঁ, গোকু নিজের ইউনিভার্সের মধ্যে অনেকগুলো শক্তিশালী ক্যারেক্টারকে হারিয়েছে। এসব ছাড়াও গোকুর কাছে আল্ট্রা ইনস্ট্যান্টের মতো পাওয়ারফুল ফর্মও রয়েছে, যেটিতে ট্রান্সফার হয়ে যাওয়ার পর গোকুর সমস্ত পাওয়ার এবং এবিলিটি লাইটের থেকেও বেশি স্পিডে হয়ে যায়। গোকুর অ্যাটাক গুলো যতই শক্তিশালী হোক না কেন, সেগুলো কখনোই লোকির বিরুদ্ধে কাজ করবে না। লোকি টাইমকে স্লো করে গোকুর সমস্ত প্রকারের অ্যাটাক থেকে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। এসব ছাড়াও গোকুর কাছে কামেহামেহা এবং স্পিরিচুয়াল বোমের মতো পাওয়ারফুল অ্যাটাকও রয়েছে, কিন্তু গোকুর এই সমস্ত অ্যাটাক গুলো লোকিকে কখনোই হার্ট করতেও পারবে না, কারণ লোকির বডি এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে গিয়েছে যে টাইম লাইনের রেডিয়েশন কেও অতি সহজে সহ্য করে নিয়েছিল, যার ফলে লোকি অতি সহজেই গোকুর সমস্ত প্রকার অ্যাটাক থেকে নিজেকে সহ্য করে নিতে পারবে। এই জন্য লোকি অতি সহজেই এই সমস্ত অ্যাটাক গুলো থেকে নিজেকে বাঁচিয়ে নিবে। গোকু ফিজিক্যালি যতটাই বেশি পরিমাণে শক্তিশালী হোক না কেন, কিন্তু লোকি হলো 4th ডাইমেনশনের একটি জীব, যাকে ছুঁতে পারাও 3rd ডাইমেনশনের জীবের জন্য অনেকটাই কষ্টকর কাজ হবে। লোকি চাইলে টাইমকে স্টপ করে দিয়ে গোকুকে অতি সহজে সে হারিয়ে দিতেও পারবে। এই কন্ডিশনে গোকু কিছুই আর করতে পারবে না। এই জন্যই গোকু যতটাই দেখতে পাওয়ারফুল হোক না কেন, লোকি ভার্সেস গোকুর এই লড়াইকে লোকি জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।